আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের। আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে গত পর্বে আমরা মার্জিন এবং প্যাডিং সম্পর্কে কিছু প্র্যাকটিক্যাল দেখেছি এবং বেসিক কিছু জেনেছি, এবং আমরা দেখেছি যে মার্জিন প্যাডিং মূলত চারভাবে দেওয়া যায়। আমরা যদি উপরের এলিমেন্টার মার্জিন প্যাডিং এবং নিচের এলিমেন্টার মার্জিন প্যাডিং দেখি, তাহলে দেখব যে আমরা যে কোনো এলিমেন্টকে চারদিক থেকে মার্জিন এবং প্যাডিং দিতে পারি। যেমন নিচের ডিভটাকে আমরা দেখুন মার্জিন টপ দিয়েছি, মার্জিন লেফট দিয়েছি। ঠিক একইভাবে কিন্তু নিচের এলিমেন্টটাকে আমরা মার্জিন রাইট এবং একই পদ্ধতিতে মার্জিন বটম এই চারটা দিতে পারি। যেহেতু নিচের এলিমেন্টটা একেবারেই ফাঁকা, সো নিচের এই মার্জিন বটম এবং মার্জিন রাইট আমরা বুঝতে পারতেছি না। আমরা যদি এই ডিভের বাইরে একটা প্যারাগ্রাফ নেই, দিস ইজ এ সিম্পল প্যারাগ্রাফ, তাহলে আমরা বুঝতে পারবো যে প্যারাগ্রাফটার সাথে এটার একটু দূরত্ব আছে, মানে মার্জিন বটমটা কাজ করতেছে। আমরা যদি মার্জিন বটমটা এখান থেকে 50 পিক্সেল করে দেই, তাহলে দেখবো প্যারাগ্রাফটা 50 পিক্সেল দূরে সরে গেছে। সো এই হচ্ছে আসলে চারভাবে মার্জিন দেওয়ার সিস্টেম, টপ, লেফট, রাইট, বটম। ঠিক একই পদ্ধতিতে আপনি কিন্তু প্যাডিংও চারভাবেই দিতে পারবেন। যেমন আমরা যদি নিচের এলিমেন্টটাকে প্যাডিং দেই 25 পিক্সেল করে, যেমন ধরুন আমরা প্রথমে কি দিলাম, আমি একটু স্পেস দিয়ে দূরে সরিয়ে দিচ্ছি বোঝার জন্য, প্যাডিং টপ দিলাম 25 পিক্সেল, তাহলে কি হবে? সো তাহলে কিন্তু এটা উপর থেকে 25 পিক্সেল সরে যাবে। দেখুন এই ডিভের মধ্যকার এলিমেন্টগুলো উপর থেকে 25 পিক্সেল সরলো, কিন্তু আগের এলিমেন্টটাতে কি হয়েছিল যখন আমরা প্যাডিং দিয়েছিলাম, এটা কিন্তু শুধু ওপর থেকে সরে নাই, ওপর থেকে সরেছে, বাম থেকে সরেছে, নিচ থেকেও সরেছে, ডান থেকেও সরেছে। যখন আমরা শুধু প্যাডিং দিব বা শুধু মার্জিন দিব, তখন এটা চারদিক থেকেই সরে যাবে। আর যদি আমরা কোনো নির্দিষ্ট জিনিস আমরা সিলেক্ট করে দিই যে টপ নাকি লেফট নাকি বটম, তাহলে এটা শুধুমাত্র ওই দিক থেকে সরবে। ঠিক এমনভাবে আমরা যদি ওপরের নিচের এলিমেন্টটাকে আমরা যদি মার্জিন দেই, শুধু মার্জিন, মার্জিন যদি 50 পিক্সেল দেই, তাহলে দেখবো এটা চারপাশ থেকেই মার্জিন পেয়েছে 50 পিক্সেল। দেখুন চারদিক থেকে এটা 50 পিক্সেল মার্জিন হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমরা শুধু প্যাডিং দেই 25 পিক্সেল, তাহলে দেখবো এটা চারদিক থেকেই 25 পিক্সেল প্যাডিং পেয়েছে। এই হচ্ছে আসলে শুধু মার্জিন এবং শুধু প্যাডিং। এখন এই মার্জিন এবং প্যাডিংকে আমরা আরও অন্যান্যভাবে ইউজ করতে পারি। যেমন ধরুন যে একই সাথে ওপরে নিচে এবং ডানে বামে দুইটা দুইটা করে। যেমন ধরুন আমরা যদি এখন প্যাডিং 20 পিক্সেল এবং 5 পিক্সেল দেই, তাহলে কি হবে বলুন তো? এইভাবে যদি আমরা দেই 20 পিক্সেল আর 5 পিক্সেল, তাহলে যদি এইভাবে দুইটা এলিমেন্ট যদি আমরা দেই 20 এবং 5, তাহলে প্রথমটা দ্বারা বোঝাবে ওপরে নিচে 20 পিক্সেল এবং দ্বিতীয়টা দ্বারা বোঝাবে ডানে বামে 5 পিক্সেল। আমরা যদি রিফ্রেশ করি, দেখুন ওপরে নিচে 20 পিক্সেল মার্জিন প্যাডিং পেয়েছে, যে ওপর থেকে 20, নিচ থেকে 20, কিন্তু ডানে বামে অনলি 5 পিক্সেল। এখন যদি ডানে বামে আমরা এটা 55 পিক্সেল করে দিই, তাহলে দেখবো ওপরে নিচে 20 ঠিকই আছে, কিন্তু ডানে এবং বামে 55 পিক্সেল প্যাডিং পেয়েছে। এটা হচ্ছে মার্জিন প্যাডিং প্রকাশ করার আরেকটা বৈশিষ্ট্য। এখন এই একই মার্জিন প্যাডিং এই চারটা এলিমেন্ট যে উপরে নিচে ডানে বামে যদি আমরা দিতে চাই, তাহলে এটার আরও একটা সিস্টেম আছে। যেমন ধরুন 5 পিক্সেল, 10 পিক্সেল, 15 পিক্সেল, 20 পিক্সেল, আমরা চারটা এলিমেন্ট এখানে লিখলাম, 5, 10, 15, 20। তাহলে কি হবে? তাহলে দেখুন চারদিক থেকে মার্জিন পাবে। ওপর থেকে প্রথম যে এলিমেন্টটা সেটা পাবে ওপর থেকে 5 পিক্সেল, দ্বিতীয় এলিমেন্টটা পাবে ডানে, তৃতীয় এলিমেন্টটা পাবে নিচে, এবং চতুর্থ এলিমেন্টটা পাবে বামে। দ্যাট মিন্স ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে ঘুরবে। সো এই এলিমেন্টটা যদি আমরা রিফ্রেশ করি, দেখব উপর থেকে 5, ডানে 10, নিচে 15 এবং বামে 20। এবং আমরা যদি এটা যাচাই করার চেষ্টা করি ইন্সপেক্ট এলিমেন্ট করে, তাহলে এখানে উপরেরটা নাড়ালে দেখব ওপর থেকে নড়তেছে, এই দ্বিতীয়টা নাড়ালে দেখব ডান দিক থেকে নড়তেছে, এবং তৃতীয়টা নাড়ালে দেখব যে নিচ দিক থেকে নড়তেছে, আমরা দেখতে পাচ্ছি নিচের থেকে নড়তেছে, এবং চতুর্থটা নাড়ালে দেখব বাম পাশ থেকে নড়তেছে। সো এই হচ্ছে বিষয় যে আপনি কিভাবে মার্জিন প্যাডিং এই যাবতীয় বিষয়গুলো আপনি শর্টকাট পদ্ধতিতে, আমরা এর আগেও দেখেছি ফন্ট নিয়ে শর্টকাট কিভাবে করতে হয়, এইভাবে শর্টকাট পদ্ধতিতে আপনারা ইউজ করতে পারেন। আর HTML CSS শেখার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে আপনি যখন বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করবেন
যেমন আপনি নেটে বিভিন্ন সময় বিভিন্ন সাইট ব্রাউজ করে থাকেন, তখন আপনি যদি কোনো একটা দেখেন নতুন একটা ডিজাইন আসছে, নতুন একটা ফাংশন আমার কাছে ভালো লাগছে নতুন ডিজাইনটা, সো তখনই আপনি সেই এলিমেন্টটা রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, এবং ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনি সেটার HTML-ও দেখতে পারবেন, চাইলে CSS-ও দেখতে পারবেন। তো সেখান থেকে দেখে দেখে আপনি HTML CSS-এর নতুন নতুন বিষয়, নতুন টিপস, নতুন ডিজাইন সম্পর্কে জানতে পারবেন, এবং এই কাজটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন। যতদিন আপনি থাকবেন ততদিন এই কাজটা করবেন। আপনি যতই শেখেন না কেন, যতই যা করেন না কেন, আমি এখনও প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতে চাই, নতুন নতুন জিনিস সম্পর্কে জানি। ইভেন HTML-এরও অনেক কিছু আছে যেগুলা আমরা জানি না। ইভেন আমাদের দেশের অনেক বড় মাপের ডেভেলপার আছে, তারাও জানে না। দেখবেন যে যারা খুব বড় মাপের ডেভেলপার, তারা সবাই বলে যে আমরা এখনো আসলে কিছুই শিখি নাই, এবং কথাটা আসলেই ঠিক যে আমরা আসলে কিছুই শিখি নাই এখনো। শেখার অনেক কিছু আছে। ইভেন শুধুমাত্র HTML CSS-কে অনেকে অবজ্ঞা করে। অনেকে বলে থাকে যে HTML CSS এটা কী জিনিস, এটা শিখতে 2 দিন লাগে। কিন্তু আসলে জিনিসটা অনেকটাই সহজ, কিন্তু এর মধ্যে যে আরও কত কিছু আছে সেইটা 2 বছরও যদি আপনি শেখেন, দিন-রাত 24 ঘন্টা, তারপর আমার মনে হয় শেষ হবে না। কারণ এগুলো এমন জিনিস যে এটার শেষ নাই। আপনি যত শিখবেন তত আরও শিখতে পারবেন। তবে আমরা যদি 1 মাস ভালোভাবে ট্রাই করি, তাহলে আমরা কাজ করার লেভেলে যেতে পারবো, এবং এটা দিয়ে আমরা মোটামুটি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন মেইন কনসেপ্ট, মার্জিন প্যাডিং শর্টকাটে কীভাবে ইউজ করতে হয়। আমরা নেক্সটের পর্বে আরও অন্যান্য বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। তো সেটার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।